ওকে, চ্যাপ্টার লস অফ প্রফিট। কিসের? ইন্স্যুরেন্স ক্লেম ফর লস অফ প্রফিট। ওকে, আচ্ছা, লস অফ প্রফিট হচ্ছে, এখানে আমরা প্রফিটটাকে অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে দেখব। প্রফিটটাকে প্রোডাক্ট হিসাবে দেখলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। কোনো প্রোডাক্ট আমরা যখন পারচেস করি, 7খানা ডিম 5খানা ডিম যখন আমরা কিনি, যদি একটা হাত থেকে পড়ে যায় সেটা যেমন লস, তা কিসের লস হলো? ডিমের লস হলো। তেমনি প্রফিটেরও লস হয়। চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি রিলেটেড যে দোকানে আগুন লেগেছে, আগুন লাগার পর বেশ কয়েকটা মাস যাবৎ ব্যবসা উন্নতি করতে পারছি না, কারণ দোকানে আগুন লাগার ফলে সিচুয়েশন চেঞ্জ করতে হয়েছে, প্রোডাক্ট পারচেস করতে পারছি না, পকেটের একটা পয়সার ব্যাপার আছে। হ্যাঁ, আমি জানি যে লস অফ স্টক চ্যাপ্টার আমরা করেছি, এবং সেখান থেকে আমাকে এখন তো এরকম নয় যে স্টকের লস হলো আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে ক্লেম করলাম, হ্যাঁ, পরের দিনই আমাকে টাকা দিয়ে দিল, সেই টাকা দিয়ে আমি স্টক কেনা শুরু করে দিলাম, সেটা হয় না। তো এই কারণের জন্য ফর দা, কি বলতে পারি ওটাকে, ফর দা ডেফিসিয়েটিং অফ দ্য অ্যাকুমুলেট বা দ্য রিকোয়ার্ড ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ, সেই কারণের জন্য ব্যবসা ঠিক মতন চালাতে পারি না। তো সেই হিসাব থেকেই সেলটা কম হওয়ার জন্য প্রফিটটা আজকে আমার লস হয়। কারণ অ্যাকচুয়ালি সেলস যে ব্যাপারটা, সেলসটা অ্যাকচুয়ালি তৈরি হয় কস্ট আর প্রফিট দিয়ে। এবার যেটুকু পিরিয়ড অবধি আমি চলতে পারবো না, আমার প্রবলেম হবে, সেই পিরিয়ডটাতে এই যে আমি যতটা কম সেল হলো, সেই কম সেল হওয়ার জন্য যতটা প্রফিট আমি লস করলাম, সেই প্রফিটটার আমি রিকভার করার জন্য তার একটা ইন্স্যুরেন্স করাবো। এবার এখানে যে ইন্স্যুরেন্সটা হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি তুমি যখন ইন্স্যুরেন্স করাচ্ছ অ্যাজ আ মানে ক্লায়েন্ট, তুমি যখন কোনো এজেন্টের কাছে ইন্স্যুরেন্স করাচ্ছ, তখন তুমি তাকে জানাবে যে তোমার প্রফিট পার্সেন্টেজ কত হয়, কি ব্যাপার, হ্যাঁ, এবং সেই প্রফিট পার্সেন্টেজটা আমরা প্রিভিয়াস ইয়ার থেকে জেনে নেব যে প্রিভিয়াস ইয়ারে তোমার কিরকম প্রফিট পার্সেন্টেজ ছিল। এই হচ্ছে আমার ফ্যাক্ট। ওকে, এবং সেই যে প্রফিটটা আমরা ডিউরিং দ্য ইয়ারে সেলটা কম হওয়ার জন্য, সেলসের মধ্যে যেহেতু প্রফিট ইনক্লুড থাকে, ডিউরিং দ্য ইয়ারে সেলসটা কম হওয়ার জন্য প্রফিটটা আমরা কম রোজগার করব, সেই প্রফিটটা আমরা ক্লেম করব। তো অ্যাকচুয়ালি এখানে যে পয়েন্টগুলো মাথায় রাখার, প্রথম কথা আমরা যেটা পড়ছি, আমরা পড়ছি হচ্ছে লস, হ্যাঁ, ফর ক্লেমিং অফ লস অফ প্রফিট। এখানে প্রফিটটাই হচ্ছে আমার প্রোডাক্ট, প্রফিট, হ্যাঁ, স্টকটা তো হলে আমার স্টকটা আমার ইন্স্যুরেন্স ক্লেম ফর দ্য লস অফ স্টকে আমরা করি। সেকেন্ড হচ্ছে, আজকে লস অফ প্রফিট করতে গেলে আমার যেটা আমি বলি সবাইকে, যে সেলসের মধ্যে প্রফিটটা ইনক্লুড হয়ে বসে থাকে। তাহলে সেলসের মধ্যে প্রফিট যেহেতু ইনক্লুড হয়ে থাকে, তাই আমাকে ফাইন্ড করতে হবে, আমাকে ফাইন্ড কি করতে হবে না, ফাইন্ড করতে হবে সেলসটা। কোন সেলসটা? না, শর্ট সেলসটা। এবার প্রশ্ন আসতে পারে যে শর্ট সেলস মানে কি? শর্ট সেলস মানে হচ্ছে যে আমার আগুন লাগার পর থেকে যেটুকু পিরিয়ড সার্ভাইভ করতে আমার সময় লেগে গেল, সেই পিরিয়ডটাতে আমার দেখা যাবে অন্যান্য বছরগুলোর তুলনায় সেলসটা আমার কম হচ্ছে। তাহলে যেইটুকু সেলস কম হচ্ছে সেটাকে বলা হয়ে থাকে শর্ট সেলস। হ্যাঁ, শর্ট সেলসের যদি আমরা ফর্মুলা বলি, ফর্মুলা আর কি বলবো, যাই হোক এটা বলতে হয় তাই বলছি। দ্যাট ইজ ইউর স্ট্যান্ডার্ড সেল। স্ট্যান্ডার্ড সেল কি আমি বলবো, স্ট্যান্ডার্ড সেলস মাইনাস actual sales. Okay, standard sales minus actual sales for the period. For the period লিখবো না, for the indemnity period. indemnity period. indemnity period কি আমি বলবো, সব এক এক করে আমি বলবো। ওকে, for the indemnity period। আচ্ছা, এইটা আমাকে জানতে হবে, মানে আমার লস অফ প্রফিট করতে গেলে এটা হচ্ছে আমার মেন জায়গা। এবার আমি সবাইকেই যে এক্সাম্পলটা দিই, সেটা আমি এখানেই রেকর্ডিং এ একটা এক্সাম্পল আমি দেব, যে আজকে ইন্স্যুরেন্স ক্লেম করতে গেলে লস অফ স্টকের উপর যদি ইন্স্যুরেন্স ক্লেম করতে চাই, আমাকে তিনটে জিনিস সবসময়
নজরবিহীন করতে হয়। তিনটে জিনিস আমাকে দেখতে হয়। ওকে, সেই তিনটে জিনিস কি কি প্রথম আমরা বলি, আমি তিনটে জিনিসকে এইভাবে গাইডিং করি, তাহলে মাথায় রাখতে সুবিধা হয়। ফার্স্ট হচ্ছে শর্ট সেলস, তাই না? শর্ট সেলস, এটা আমি বললাম, ওখানে আলোচনা করলাম যাতে অসুবিধা না হয়। এবার শর্ট সেলসটা অ্যাকচুয়ালি কিরম ভাবে ক্যালকুলেট হয়, আমি একটা ডায়াগ্রাম আঁকছি, ডায়াগ্রাম দেখে বোঝা যাবে যে আমি এখানে চারটে কোয়ার্টার ক্রিয়েট করে দিচ্ছি। হবে না মনে হয় চারটে কোয়ার্টার, বেশ মোটা করতে হবে। ধরো এখানটায় হচ্ছে 50,000 টাকা সেলস হচ্ছে, 60,000 টাকা, এটা 70,000 টাকা, এটা 30,000 টাকা সেলস হচ্ছে। ওকে, এটা চারটে কোয়ার্টার আছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এন্ড দ্য লাস্ট ফোর্থ কোয়ার্টার, চারটে কোয়ার্টার আছে। অ্যান্ড এই যে ইনফরমেশনসটা আমি দিচ্ছি ফর দ্য পিরিয়ড অফ 2021 এর আমি ইনফরমেশন প্রোভাইড করলাম। এবার নেক্সট ইয়ারে আমি আরেকটা ডায়াগ্রাম আঁকি, এবার আর প্রবলেম হবে না। সবসময় তো বিজনেস ভালো যায় না, তাই লাস্ট কোয়ার্টারটাই গিয়ে হয়তো মার্কেট পড়ছে, একটা পিরিয়ড সিজনাল ইনক্রিমেন্ট থাকে, যে সিজনাল অনুসারে এটা বাড়তে থাকে। এটা কাটার দরকার নেই, এটা বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, এটা হচ্ছে 21-22-এর আমি একটা ইনফরমেশন দিলাম। আচ্ছা, এইবার ধরো এখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার আছে। ফার্স্ট কোয়ার্টারে হচ্ছে 55,000 টাকার সেলস, সেকেন্ড কোয়ার্টারে 66,000 টাকার সেলস। তাহলে ধরো আমি বলি কি থার্ড কোয়ার্টারে যদি এখন আগুনটা লাগে, এই কোয়ার্টারটাতে যদি এখন আগুন লাগে, তাহলে এই কোয়ার্টারটাতে আমার কত টাকা সেল হওয়া উচিত? অফকোর্স আমার দেখো 10% করে আগেরটার থেকে এটা দেখো 10% ইনক্রিজ হয়েছে। তাহলে থার্ড কোয়ার্টার আগের বছরে যদি 70 থাকে, এবছর 77 হওয়া উচিত ছিল। অ্যান্ড সেল করতে পারিনি, কারণ বিকজ অফ আমার দিনটে এই মানে একটা ডেটে আগুন লেগেছিল, ঠিক এই পজিশনটা আমার আগুন লেগেছিল, যার কারণের জন্য কোয়ার্টারটা আমার একদম খারাপ গেছে। আর লাস্ট কোয়ার্টারটা সিমিলারলি সেই ট্রেন্ডটা থাকার জন্য 33,000 টাকায় আমার সেল হয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে শর্ট সেলস কি করে ক্যালকুলেট করব। আমি এখানে একটা ওয়ার্ড লিখেছিলাম যে স্ট্যান্ডার্ড সেল মাইনাস হচ্ছে আমার অ্যাকচুয়াল সেলস, তাই না? স্ট্যান্ডার্ড সেল কাকে বলে? স্ট্যান্ডার্ড সেল হচ্ছে যে পিরিয়ডটাতে তোমার আগুন লেগেছে, যে পিরিয়ডটাতে তোমার খারাপ গেছে, এই যে পিরিয়ডটা এটা তোমার খারাপ গেছে, এই পিরিয়ডে সেম পিরিয়ড কবে ছিল? দেখো এই পিরিয়ডে সেম পিরিয়ড ছিল, দেখো ঠিক আগের বছরের থার্ডটা, রাইট? তাহলে এই পিরিয়ডটা হচ্ছে আমার, এটাকে বলা হয়ে থাকবে আমার স্ট্যান্ডার্ড পিরিয়ড। বোঝা গেল যে আমার 21-22-এর বেসিসে থার্ড কোয়ার্টারের সঙ্গে 20-21টা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পিরিয়ড। অর্থাৎ আগের বছর 70 হলে এবছরও আমার কিন্তু 77 অন্তত হওয়া উচিত, যেহেতু আমি দেখছি কন্টিনিউ ট্রেন্ড আপ করছে। তাহলে সেই কারণের জন্য এইটা এখান থেকে বার করবো শর্ট সেলস। অর্থাৎ তাহলে কিরম ভাবে বার করবো এরকম করে কি এই পিরিয়ডটাতে ধরো আমার অ্যাকচুয়াল সেলস বলবো না, ধরো আমি বলছি যে আমার শর্ট সেলস কত হয়েছে। শর্ট সেলস আমি তো পিরিয়ডটাতে সেল করতে পারিনি, সেই কারণের জন্য শর্ট সেলস হয়েছে কত, 70 তো হওয়া উচিত স্ট্যান্ডার্ডের সঙ্গে তুলনা করলে, প্লাস মাইনাস ট্রেন্ড প্লাস হয়, ট্রেন্ড কখনো কমে কখনো বাড়ে, প্লাস মাইনাস এখানে ট্রেন্ডটা রয়েছে 10% অফ 70,000 টাকা। হ্যাঁ, তাহলে দেয়ার ফোর আমার এখানে হয়ে যাচ্ছে 77,000 টাকা। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস আলোচনা করে দিই, সেটা হচ্ছে কখনো কখনো দেখা যায় যে সেল হলেই মানে আগুন লাগলেই, খারাপ গেলেই, হ্যাঁ, যদি তোমার দোকান আগুন লেগে পুড়ে যায়, কোনো না কোনো ব্যবস্থা তুমি করবে, কারণ থার্ড কোয়ার্টার 3টে মাস তুমি নিশ্চয়ই ঘরে বসে খাবে না, চেষ্টা করবে যে রোজগারটা করা।
তো সেই কারণের জন্য তুমি এই ডিসিশনে আসবে কি আমাকে একটা কোনো ব্যবস্থা করতে হবে। তো দেয়ার পর তুমি কি করবে যে একটা পাশে দোকান নেব, কি পাশের বাড়িতে একটা কিছু ভাড়া নেব, সেখানে স্টক রাখবো, সেখানে অমুক রাখবো, তার জন্য আমার সেল হবে। তাহলে দেয়ার পর তুমি একটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার করবে বলে সামনের দিকে এগোনোর চেষ্টা করবে। এবার ধরা গেল যে এই যে পিরিয়ডটা, এই যে কাজটা হয়েছে, এই পিরিয়ডটাতে তুমি সত্যি একটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার করেছিলে, এবং অ্যাডিশনাল এক্সপেন্ডিচার বলতে এই ধরো একটা ঘর ভাড়া নিয়েছিলে, সেখান থেকে বসে সেল করবে, দোকানপত্র ছোট করে একটা সাজিয়েছো, সেখানে ভাড়াপত্র, ইলেকট্রিসিটি বিল টিল দিচ্ছ। দেওয়ার জন্য দেখা গেছে যে আজকে এই থার্ড কোয়ার্টারটাতে তোমার 27,000 টাকার একটা সেল হয়েছে। মানে 77,000 সেল হওয়ার কথা, কিন্তু দেখা গেল 77 হয়নি, কিন্তু 27,000 টাকার সেল হয়েছে। তো দেওয়ার পর যেহেতু 27,000 টাকার সেল হয়েছে, আমাদের কি করতে হবে এই সময়? আমাদেরকে এখান থেকে লিখতে হবে লেস অ্যাডিশনাল সেলস। যেহেতু তোমার করতে পেরেছো তুমি 27,000 টাকার, তাহলে এটুকু পোর্শন মাইনাস। therefore 50,000 is your actual short sales, তাই তো? যদি সেলস না করতে পারলে তাহলে তোমার 77,000 টাকাটাই তোমার হয়ে যেত। ওকে, এইবার আমরা তো অ্যাকচুয়ালি এখানে সেলসটাকে কেন ফাইন্ড আউট করছি? সেলসটাকে ফাইন্ড আউট করছি তার একটাই রিজন হচ্ছে কারণ সেলসের মধ্যে প্রফিট ঢুকে থাকে। আমরা চ্যাপ্টার করছি লস, কিসের লস হয়েছে না প্রফিটের লস হয়েছে বলে, সেটাকে ফাইন্ড আউট করব। তো দেয়ারফর আমাকে এখান থেকে এখন জিপিটাকে বার করতে হবে, প্রফিট বার করতে হবে, প্রফিট, তাই না? প্রফিট পার্সেন্টেজ দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমি আগের বছর অবধি কত প্রফিট মোটামুটি কামিয়েছি, তাহলে এই সেলের ওপরে আমি কতটা প্রফিট আমি কামাতে পারিনি। এই 50,000 টাকাটা তো আমি কামাতে পারিনি, এত টাকা টার্নওভার রেভিনিউ আমার হয়নি, তার মানে আমি 50,000-এর উপর প্রফিটটাও রোজগার করতে পারিনি। খুব ভালো কথা। তাহলে দেওয়ার পর এবার আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, চলো আমি যদি দেখি যে আমরা এর আগেও লস অফ স্টকে দেখেছি যে আমরা কিন্তু জিবি পার্সেন্টেজ বার করছিলাম ট্রেডিং অ্যাকাউন্ট খুলে, ট্রেডিং অ্যাকাউন্ট মানে আগের পিরিয়ডের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে জিবি পার্সেন্টেজ বার করছিলাম। এখানেও সেম, তাহলে আমরা জানতে পারবো না যে কি প্রফিট না হবে, সেটা জানা কোনোদিনই সম্ভব নয়। তাই আগের বছরটাকে বেস ইয়ার ধরে এগোতে হয়। দেখো 2021-এ আমার সেলস ছিল, আমি বলতে পারি যে 50, 60, 110, 180, 2,10,000 টাকা, তাই না? 2,10,000 টাকার আমার সেলস ছিল। হ্যাঁ, তো আমি ধরলাম যে এই যে 2,10,000 টাকার সেলস ছিল, এই সেলসের মধ্যে আমার জিপি হয়েছিল, ধরো আমি বলি 60,000 টাকার আমার জিপি হয়েছিল। এই পজিশনে থেকে তুমি তো জিপি তো শুধু হয় না, তুমি জিপি থেকে মনে পড়লে হয়তো দেখতে পারবে যে নেট প্রফিট আসার জন্য আমরা বেশ কিছু ইনডাইরেক্ট এক্সপেন্সেস সাথে আরো ইনকাম এই সমস্ত অ্যাডজাস্ট করে কিছু এক্সপেন্সেস মাইনাস করে আমরা নেট প্রফিটে এসে পৌঁছাতাম। তো ইন্স্যুরেন্স ক্লেম ক্যালকুলেশন করার সময় এইখানে শুধুমাত্র বেশ কিছু ক্যাশ মানে ক্যাশ এক্সপেন্সেস, ফিক্সড ক্যাশ এক্সপেন্সেস সেটাকে কনসিডার করা হয়, যেটাকে মানে ফিক্সড ক্যাশ এক্সপেন্সেস বলতে ডেপ্রিসিয়েশন যেমন নন ক্যাশ এক্সপেন্সেস, রেন্ট দিচ্ছ, স্যালারিজ দিচ্ছ, এগুলো তো তোমাকে দিতেই হবে, দে আর দ্য ফিক্সড ক্যাশ এক্সপেন্সেস। তো সেইগুলোদের খরচাগুলোকে এখানে বলা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডিং চার্জেস। স্ট্যান্ডিং চার্জেস, ধরো তোমার স্ট্যান্ডিং চার্জেস আছে 50,000 টাকা, তাহলে অ্যাকচুয়ালি তোমার 10,000 টাকা হচ্ছে নেট প্রফিট, তুমি চাইবে এটাকে সিকিউর করতে, রাইট? তো তাহলে তোমার যদি 10,000 টাকা তোমার নেট প্রফিট হয়, তাহলে দেওয়ার পর তুমি এখান থেকে নেট প্রফিট রেশিওস বার করবে। নেট প্রফিট রেশিও কত হবে? 10,000 টাকা ডিভাইডেড বাই 2,10,000 টাকা, যেমন জিবি রেশিও ক্যালকুলেট করতাম, কিন্তু 100 করলে দেখি 10,000 2,10,000 ইন্টু 100, 2,10,000 হয়েছে। দেখো নেট প্রফিট রেশিও আসছে 5%, আসলে একটু গোলমাল হচ্ছিল আমার, 5%। ওকে, 4.76 আসছে, পুরো রাউন্ডেড ফিগার করে এলাম, 5% আসছে। ওকে, আচ্ছা, এবার আমার কথা হচ্ছে
তুমি তাহলে তোমার এই 5%টা তুমি সিকিউর করবে, বিকজ এই নেট প্রফিটটা তুমি বাড়ি নিয়ে যাবে। কিন্তু আমি বলছি যে আজকে নয় তুমি তোমার 10,000 টাকাটাকে সিকিউর করলে, কিন্তু স্ট্যান্ডিং চার্জেস তাহলে কোথা থেকে পেমেন্ট হবে, তাই না? স্ট্যান্ডিং চার্জেসটাকে তো তোমাকে পেমেন্ট করতে হবে। তাহলে স্ট্যান্ডিং চার্জেসটা তোমাকে যদি পেমেন্ট করতে হয়, তাহলে তুমি যদি এখন 5% ক্লেম করে তুমি 10,000 টাকা পাও, তাহলে 50,000 তো তোমাকে পেমেন্ট করতেই হবে। তাহলে 50,000 থেকে তুমি 10,000 শোধ করতে চাও, তো 40,000 টাকা এখনো তোমার লস, কারণ নিজের পকেট থেকে তোমাকে 40,000 পেমেন্ট করতে হবে। তাহলে তোমার উচিত কি, যে 50 আর 10 পুরো 60,000 টাকাটা তোমার ইন্স্যুরেন্স করানো। কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়, যত পলিসি ভ্যালুটা বাড়তে থাকবে তত কিন্তু আমার প্রিমিয়ামের ভ্যালুটাও কিন্তু বেশি করে দিতে হয়। তাহলে তুমি কি চাইবে, তাহলে কিছুটা পোর্শন আমি ঘাড়ে নিয়ে নিই, কিছুটা পোর্শন আমি নিজে পে করে দেবো পকেট থেকে, আর কিছুটার আমি ইন্স্যুরেন্স করাবো। হ্যাঁ, তাহলে তোমার ইন্স্যুরেন্সের খরচাটাও একটু কম হবে। তো এটা ফাইন্যান্সিয়ালি সবকিছু ম্যানেজমেন্ট করে তারপরে ডিসিশনটা নেওয়া হয়। তো ধরো তুমি এখানে করলে কি, যে টোটাল 50,000-এর মধ্যে থেকে দুটো ভাগে ভাগ করলে, বললে যে 40,000 আমি ইন্স্যুরেন্স করাচ্ছি, অর্থাৎ 40,000 আর এখানকার 10,000, টোটাল 50,000 টাকার আমি ইন্স্যুরেন্স করাচ্ছি, আর 10,000 টাকা যেটা রয়েছে সেটা আমি আমার নিজের কাঁধে বাবা নিয়ে নিচ্ছি, আমি ওটা নিজের মতন করে কোনো না কোনো ভাবে ঠিক পরিশোধ করে দিতে পারবো। তাহলে এই যে 40,000 টাকা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইনসিওরড স্ট্যান্ডিং চার্জেস। ওকে, আর এটাকে বলা হয় আনইনসিওরড স্ট্যান্ডিং চার্জেস। ওকে, আনইনসিওরড স্ট্যান্ডিং চার্জেস। তাহলে দেয়ারফর এবার তুমি তাহলে কতটা পার্সেন্টেজ তাহলে তুমি ইন্স্যুরেন্স করাতে চাও, তাহলে সেই কারণের জন্য তোমাকে আরেকবার রেশিওসটা ক্যালকুলেট করতে হবে, কারণ তোমার রেশিওসটা এখন চেঞ্জ হয়ে গেছে, আর 5% চেঞ্জ হলো। কি কি? প্রথম কথা, তুমি তো তোমার 10,000 টাকাটা ইন্স্যুরেন্স করালেই, প্লাস সাথে আরো 40,000 টাকাটা ইন্স্যুরেন্স করালে, তাহলে কতর উপরে না 2,10,000 টাকার উপরে। তাহলে এইবার যদি ক্যালকুলেট করি, টোটাল 50,000 টাকা তুমি করাচ্ছ 2,10,000 টাকার উপরে, 23.80, আমি একটু রাউন্ডেড ফিগার করার জন্য আমি এটাকে 25% নিলাম। তাহলে 5 থেকে 25% হয়ে গেল, মানে তোমার প্রিমিয়ামটা একটু তোমাকে বেশি পেমেন্ট করতে হবে। এই জিপি রেশিওটাই বইতে দেখবে ফর্মুলাতে এইভাবে লেখা রয়েছে, যে নেট প্রফিট প্লাস ইনসিওরড স্ট্যান্ডিং চার্জেস ডিভাইডেড বাই সেলস, তাই না, লেখা রয়েছে। সেটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এইটা। ওকে, তাহলে দেওয়ার 25% তুমি সিকিউর করতে চাইছো। বেশ, তাহলে তুমি যদি 25% সিকিউর করো, তাহলে দেয়ার ফোর লস অফ প্রফিট, তাহলে এতটুকুর ওপরে তোমার কত হলো না 50,000 টাকার তোমার সেল, তার 25% করলে ₹12,500 টাকা তুমি লস করেছো প্রফিট। তাহলে তুমি ₹12,500 টাকা এটা তুমি ক্লেম করবে। ওকে, এটা তুমি ক্লেম করবে। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড ডাক্তার দেখো অনেক বড় টেনেছি, এটা খাতা সব মাঝামাঝি চলতে হবে, আগে আমি লিখে নিই, তারপরে ডাক্তার টানা মনে হয় সবচেয়ে ভালো। আমার তো পেজটা অনেকটা, কিন্তু তোমার তো নেই। সেকেন্ড সেকেন্ড হচ্ছে অ্যাডিশনাল এক্সপেন্ডিচারের উপরে বেস করে। অ্যাডিশনাল এক্সপেন্ডিচার, এই অ্যাডিশনাল এক্সপেন্ডিচারটা আবার তিন ভাগে ভাগ আছে। তিন ভাগে, কি কি ভাগে? প্রথম, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কত। সেকেন্ড, বাকিগুলো পরে একটা করে বুঝিয়ে। আচ্ছা, অ্যাডিশনাল এক্সপেন্ডিচার বলতে এটা কোন এক্সপেন্ডিচারের কথা বলছে? ঠিক এই 27,000 টাকার সেলসটা করার জন্য তুমি ঠিক কত টাকা খরচা করেছো, সেই খরচাটাও কিন্তু তুমি ক্লেম করতে পারবে। ওকে, কিন্তু এই খরচাটা কখন তুমি ক্লেম করতে পারবে? যদি যে খরচাটা করে থাকো পার্টিকুলারলি 27,000-এর জন্যই, অর্থাৎ লস প্রফিটের লসটাকে কমানোর জন্য যদি তুমি আজকে সেলসটা করে থাকো, তবেই কিন্তু এই অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, অর্থাৎ 2 নাম্বার পয়েন্ট বলতে আমি এই পয়েন্টটার কথা বলছি, তবেই কিন্তু এই পয়েন্টটা কনসিডার করা হবে, নইলে কিন্তু কনসিডার করা হবে না। তো লেট ইট বি, তুমি আশা করি এখানে যে অ্যাডিশনাল এক্সপেন্ডিচার করেছো সেটা তুমি এই 27,000 টাকার সেলসটাকে করার জন্যই করেছো, তাহলেই আমি কিন্তু এখানে অ্যাডিশনাল এক্সপেন্ডিচারটাকে গণ্য করব। তাহলে ধরো অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার তুমি করেছো ₹6,000 টাকা। ওকে, কিন্তু এবার সেকেন্ড পয়েন্টটা কি দেখবো, 6,000 টাকা তুমি খরচা করেছো। সেকেন্ড পয়েন্ট আমি কি চেক করব? সেকেন্ড পয়েন্টে দেখবো জিপি অন অ্যাডিশনাল সেলস। অ্যাডিশনাল সেলস কোনটা? 27,000 টাকাটা, সেটা কত।
যে তুমি তো 27,000 টাকা সেল করেছো, হ্যাঁ, তার উপরে তুমি 25% যদি হয়, যদি জিপি, তুমি তো অতটাই ইনশিওর করানোর চেষ্টা করেছিলে, তাহলে 27,000 টাকার 25% কত হচ্ছে? 6,750 টাকা। অ্যান্ড দ্য থার্ড কি? থার্ড আমাকে যেটা চেক করতে হয় সেটা হচ্ছে, দেখো আমরা যেমন দেখেছিলাম ওই লস অফ স্টক চ্যাপ্টার করার সময়, যে যদি আজকে দেখা যায় তোমার কাছে লস স্টক আগুন লাগার পরে দেখা যাচ্ছে স্টক এত পড়ে আছে, আর তুমি স্টকের ইন্স্যুরেন্স করিয়েছো তার থেকে কম, যদি আন্ডার ভ্যালুড হয় তাহলে কিন্তু প্রপোর্শনেটলি পে হয়। এখানেও কিন্তু এই 3 নম্বর পয়েন্টটা সেটাই বলছে, দ্যাট ইজ ইউর প্রপোর্শনেট অ্যাডিশনাল এক্সপেন্ডিচার। হ্যাঁ, এবার প্রপোর্শনেট এই 3 নম্বর পয়েন্টটা সেই রিলেটেড, যে এরকম দেখবো যে দেখো তুমি যদি আজকে 60,000-এর জন্য, দাঁড়াও কালারটা চেঞ্জ, তুমি যদি আজকে 60,000-এর জন্য আজকে তুমি ইন্স্যুরেন্স করেছো কত না 50,000-এর, তাহলে তুমি যদি 60,000-এর জন্য আজকে 50,000-এর ইন্স্যুরেন্স করিয়ে থাকো, তাহলে যেহেতু তুমি পুরোপুরি, হ্যাঁ সরি, হ্যাঁ তুমি তো 50,000-এর করিয়েছো, ঠিক আছে, তো 60,000-এর জন্য তুমি যদি আজকে 50,000-এর ইন্স্যুরেন্স করিয়ে থাকো, তাহলে তুমি তো কম ইন্স্যুরেন্স করিয়েছো, 50,000-এরও করাওনি। দাঁড়াও, 50,000 আবার এইভাবে হয়নি, 50,000টা হয়েছে এইখানের 40 আর এইখানের 10, তাই তো? তাহলে 40 আর 10, 50,000-এ করিয়েছো, তাহলে যেহেতু তুমি পুরোপুরি ইনশিওর করাওনি, তাহলে কিন্তু এইখানে যে অ্যাডিশনাল এক্সপেন্ডিচার যেটা আছে সেখানেও কিন্তু তুমি পুরোপুরি ক্লেম করতে পারবে না। তাহলে সেখানে কিরকম, এইভাবে লেখা হবে যে তুমি 60,000-এর জন্য 50,000-এ ক্লেম করিয়েছো, 50,000 কিভাবে, 40 হচ্ছে আমার ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, 10 হচ্ছে আমার নিজের পকেটের প্রফিট। যদি 60-এর জন্য 50-এর করিয়ে থাকো, তাহলে 6-এর জন্য আমি তোমায় কত দিতে রাজি হব? অফকোর্স 10% এই কম, এটা হচ্ছে 5,000 টাকা দিতে রাজি থাকবো। তাহলে দেয়ার ফোর অ্যাডিশনাল এক্সপেন্ডিচারের 3টে বার করার কারণ হচ্ছে এইখান থেকে আমি কোনটাকে নেব, লিস্টটাকে নেব, লিস্ট অফ দ্য ফলোইং, এই 3টের মধ্যে যেটা সবচেয়ে কম আমি কিন্তু সেইটাকে টেক ওভার করবো, দ্যাট ইজ ইয়োর 5,000 টাকা আমি কিন্তু এখানে কনসিডার করব তোমাকে দেওয়ার জন্য। তাহলে দেখো এখনো অবধি তুমি তাহলে টোটাল কি কি ক্লেম করতে পারবে? প্রথম কথায় 12,500 এটা একটা ক্লেম করতে পারলে, আর অ্যাডিশনাল এক্সপেন্ডিচার করেছো 5,000 টাকা, সেটাও ক্লেম করতে পারলে, তাই টোটাল তুমি ক্লেম করতে পারবে 17,500। এবার হচ্ছে আমার থার্ড পয়েন্টে আমি আসবো, থার্ড অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট। থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্টে কি করব? চেক করব। কি চেক করব? ওয়েদার average clause applied, average clause apply হবে কি হবে না সেটা চেক করব। তাহলে সেটার জন্য আমাকে কি কি দেখতে হবে সেটা আগে ভালো করে বোঝো। প্রথম আমি এখান থেকে চেক করে নেব, কারণ আমাকে দেখতে হবে পলিসি তোমার এটা কত। ধরো পলিসি ভ্যালুটা আমি আসছি, আমি অ্যাভারেজ ক্লজ যেহেতু দেখাবো আমাকে একটু ভেবে চিন্তে লিখতে হবে। প্রথমে আমি যেটা করব, অ্যাভারেজ ক্লজ ক্যালকুলেশনস এর সময় যেদিনকারে আগুন লেগেছে ঠিক তার প্রিসিডিং 12 মান্থসের সেলটাকে প্রথমে ক্যালকুলেট করে নেব। প্রিসিডিং 12 মান্থসের সেলটা দেখে নেব, যেদিন আগুন লেগেছে তার প্রিসিডিং 12 মান্থস, 12 মান্থস হচ্ছে নাকি, এগুলো যদি একটা কোয়ার্টার হয় তাহলে 3 মাস, 3 মাস 6 মাস, 9 মাস, এখানে হচ্ছে 12 মাস, ঠিক আছে। প্রিসিডিংটা 12 মাসের প্রথমে টোটাল সেল ভ্যালুটাকে কনসিডার করে নেব। তাহলে কত হচ্ছে, 70 আর 3 1 লাখ, 1,55,000 আছে, টোটাল হচ্ছে 2,21,000 টাকার হচ্ছে আমার এখানে সেল হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে লিখি সেলস for preceding 12 months from the date of fire. Okay, না from কি লিখছি, before the হবে, before the date of fire, সেখানে কত বার করলাম না, রুপিস 2,21,000 টাকার আমরা সেল করেছি। এবার আমি দেখব রুপিস 2,21,000 টাকার যদি সেল হয়ে থাকে তাহলে এর উপরে জিপিটা কত হওয়া উচিত, প্রফিট কত আসে দেখি না। 2,21,000 টাকার যদি সেল হয়, তার উপরে যদি 25% হয়, আমার যদি জিপি রোজগার করার থাকে, তাহলে আমার 55,250 টাকা
আমার প্রফিট আসে। এবার দেখা গেল তুমি 55,250 প্রফিট যেখানে আসছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তুমি পলিসি যেটা নিয়েছো, পলিসি ভ্যালুটা হচ্ছে না ₹50,000 টাকা। তাহলে কিরকম তোমার আচ্ছা, আর একটা কথা, একটা জিনিস বোঝাতে ভুল হয়েছে। এটা এইভাবে এখানে করতে নেই, আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি। রেজাল্টটা লিখলে একটা ভালো হতো, মুছে দিলাম শুধু শুধু। হ্যাঁ, প্রিসিডিং 12 মান্থসের সেল হয়েছে 2,21,000 টাকা, ভালো কথা। এর সঙ্গে আবারও প্লাস মাইনাস কি করতে হয় না, ট্রেন্ড, এখানে ট্রেন্ড কত চলছে, 10% করে চলছে। প্লাস মাইনাস বারবার লিখছি কারণ ট্রেন্ড বাড়তেও পারে, ট্রেন্ড কমতেও পারে। 10% অফ 2,21,000 টাকা। ওকে, তাহলে দেয়ার ফোর আমার এখানে সেলস হওয়ার কথা কত, 2,21,000-এর 110%, 2,43,100 টাকা সেলস আমার হওয়া উচিত। ওকে, 100 টাকা সেলস হওয়া উচিত। তাহলে এর উপরে আমি যদি জিপি ক্যালকুলেট করি, তাহলে 2,43,100 টাকা 25% যদি করি, তাহলে হচ্ছে আমার 60,775 টাকা। তাহলে এত টাকার আমার পলিসি থাকা উচিত। চেক করো পলিসি ভ্যালু কত, দেখা গেল পলিসি ভ্যালু রয়েছে 50। সো দেয়ারফর দ্যাট ইজ দ্য আন্ডার ভ্যালু। যেহেতু এটা আন্ডার ভ্যালু, তাহলে দেয়ারফর অ্যাভারেজ ক্লজ উইল বি অ্যাপ্লাইড। ওকে, সো হিয়ার অ্যাভারেজ ক্লজ শ্যাল বি অ্যাপ্লাইড, তাই না, অ্যাপ্লাই হবে। তাহলে কিরকম ভাবে করবো, একই রকম যে 60,775-এর জন্য তুমি যদি 50,000 টাকার করো, তাহলে 12,500 ওদিকে ওটার একটা ক্লেম পেতাম, আর 5,000, তাহলে 17,500-র জন্য লেট অ্যাডমিশন, 17,500-র জন্য তুমি তাহলে কত ক্লেম করবে, তাহলে 17,500 প্লাস ইন্টু 50,000 ডিভাইডেড বাই 60,775। দেয়ারফর তুমি ক্লেম পাবে হচ্ছে, অ্যাকচুয়াল ক্লেম পাবে ₹14,397 টাকার তুমি ক্লেম করতে পারবে। এই হচ্ছে আমার লস অফ প্রফিটের টোটাল, মানে কি বলবো, জিসটা। মানে এই জিসটা তুমি যদি পুরোটা ভালো করে বোঝো, আমি এখানে সবই বুঝিয়ে দিয়েছি। স্ট্যান্ডার্ড সেল কাকে বলে, ও আর একটা কথা, এটা কেমন আমি বলিনি, এইটাকে বলে ইনডেমনিটি পিরিয়ড। যেটুকু পিরিয়ড তোমার ব্যবসাটাকে ঠিক করে দাঁড়াতে সময় লাগবে, নর্মালাইজ হতে যতটুকু সময় লাগবে, সেইটুকু পিরিয়ডটাকে বলে ইনডেমনিটি পিরিয়ড। এই পিরিয়ডটা হচ্ছে, দ্যাট ইজ মাই ইনডেমনিটি পিরিয়ড, ইনডেমনিটি পিরিয়ড। ওকে, অ্যান্ড লাস্ট এই জায়গাটা লিখে রাখি যে 21-22 এর বেসিক্স এ 20-21 এর থার্ড কোয়ার্টার হলো স্ট্যান্ডার্ড সেলস। স্ট্যান্ডার্ড সেলস, এটা আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আর কিছু মনে রাখা নেই। আর যা যা বলার আমি সবটাই বলে দিয়েছি। এটা খাতার মধ্যে লিখে নেবে, নিয়ে এনি কাইন্ড অফ অঙ্ক, যেখান থেকে প্রত্যেক সময় আগে ছবি আঁকবে, তারপরে এক এক করে এগোবে। হ্যাঁ, আমাদের প্রসেসটাকে ফিক্স রাখার চেষ্টা করবে, প্রসেসটাকে নড়ানোর চেষ্টা করবে না। মানে প্রথমে এটা দেখবো, সেকেন্ড 2-তে আমরা অ্যাডিশনাল ইয়েটা দেখবো, এক্সপেন্ডিচারটা দেখবো, আর লাস্ট 3-এ আমরা চেক করে নেবো যে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই হবে কিনা। যদি দেখা যায় আজকে এখানে 50,000-এর বদলে 70,000 টাকা করেছে, তাহলে পুরোই, তাহলে তো আমার তো কোনো কথাই নেই, কারণ 70,000 কোড লেগেছে, 60,775 সেল হওয়ার কথা ছিল এবছর, ট্রেন্ড যোগ বিয়োগ করে এটা হওয়ার কথা ছিল। তো দেয়ারফর ফুললি আছে, তো চিন্তা করার কি আছে, দেয়ারফর পুরোটাই তুমি পেয়ে যাবে। যেহেতু এখানে করোনি, সেই কারণের জন্য আজকে এরকম অবস্থা হলো যে তোমার 17,500-র জায়গায় 14,900 টাকা তুমি ক্লেম করতে পারলে। ওকে, দ্যাটস অল।